আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছে, বিএনপির সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই দীর্ঘ পুরনো 17 বছরের যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে হঠাৎ করে কেন সাক্ষাৎ ও নৈশভোজ করলেন? এর পেছনে কি বিষয় কাজ করছে, আজকে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6 মাস অতিক্রম করেছে। এই 6 মাসে আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং সমমাননা শরিক যুগপৎ আন্দোলনের সঙ্গে শরিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে হাজার গুণ। যদিও বিএনপি নির্বাচনের আগে তাদেরকে আশ্বস্ত করেছিল নির্বাচনে জয়ী হতে পারলেও কিংবা হেরে গেলেও বিএনপি কখনো তাদেরকে নিরাশ করবেন না, তাদেরকে সরকার গ্রহণ করতে পারলে তাদেরকে বিভিন্ন ধরনের পদে পদায়িত করবেন, এ ধরনের আশ্বাস দেওয়া হলেও 6 মাসের মাথায় এখনো পর্যন্ত শুধু রাশেদ খানকে ছাড়া, রাশেদ খানকেও 2 দিন আগেই মাত্র তাকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। অন্য যে শরিক দল রয়েছে, যেমন যে সমস্ত শরিক দলগুলি রয়েছে সেগুলোর নাম মাত্র সর্বস্ব। যদি জামাত ইসলামকে বাদ দিই, তাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের দলের একক নেতা ছাড়া আর কাউকে কেউ জনগণ চেনে না। যেমন মাহমুদুল হক মান্নার কথায় বলি, তার দল যেটি রয়েছে তার দলের নাম পর্যন্ত বাংলাদেশের জনগণ এখনো জানে না, শুধু মাহমুদুল হক মান্নাকেই চেনে। তার পাশাপাশি এরকম অনেক দল রয়েছে। আমরা তো দেখলাম যে নির্বাচন হলো, সেই নির্বাচনে জামাত ইসলামী তাদের মতো করে নির্বাচন করেছে। বিএনপি শরিক দল থেকে যে সমস্ত আসনগুলি ছাড় দেওয়া হয়েছিল শরিক দলকে, এবং তার পাশাপাশি বিএনপিতে ঢুকেও এই রাশেদ খানের মতো নেতা সহ বেশ কয়েকজন নেতা গোহারা হেরেছেন, শুধু জয়ী হয়েছেন মাত্র নুরুল হক নূর। সেই মুহূর্তে সেই দলগুলোর অবস্থা কতটুকু, দেশের জনগণ কতটুকু চিনে সে সমস্ত দলকে, সে বিষয়টি আপনারা হয়তো জেনে গেছেন। হঠাৎ করে কেন আবার তাদেরকে একসঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী লাঞ্চ করলেন, কিংবা তাদের মধ্যে কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে? মূলত তাদের মধ্যে যে বিষয়গুলি আলোচনা হতে পারে, আমার দৃষ্টিতে আমি মনে করছি আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। সেই স্থানীয় সরকার নির্বাচনে যদিও দলীয় প্রতীক থাকছে না, তবুও এখানে বিএনপি ইতিমধ্যেই জামাত ইসলামী সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা ও পৌরসভার মেয়র প্রার্থীদের তালিকা বেশ কয়েকটি জায়গায় প্রকাশ করে দিয়েছে, কিন্তু বিএনপি এখনো পর্যন্ত সেই পথে এগোতে পারেনি। মূলত প্রথমত স্থানীয় সরকার নির্বাচনগুলিতে তারা জোটগত প্রার্থী কাদেরকে নির্ধারণ করবেন, অর্থাৎ সে বিষয়টি নিয়েও হতে পারে। আবার যে বিষয়টি সামনে আসছে, দীর্ঘদিনের যেই দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব গুছিয়ে নেওয়ার মূল কারণটি হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণা। যদি ডিসেম্বরে শেখ হাসিনা ফেরার ঘোষণায় এই ধরনের যুগপৎ আন্দোলনের শরিকদের আবারও একত্রিত করে মত পার্থক্য বলে এক হওয়ার জন্য মূলত তাদেরকে ডাকা, অনেকেই সে বিষয়টিও তুলে ধরছেন। কারণ আপনারা জানেন শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন, সেই ঘোষণাটি
রয়টার্সকে দেওয়ার পর থেকেই বাংলাদেশে কিংবা অনেকেই এর আগে যে বক্তব্যগুলি দিয়েছেন কিংবা পরবর্তী যে বক্তব্যগুলি দিয়েছেন, এখনো অনেকে হাসি ঠাট্টা করছেন, কেউ বিশ্বাস করতে পারছেন না। কিন্তু তাদের যেই জুলাই বিপ্লবের যে অনলাইন অ্যাক্টিভিটিস রয়েছেন, দুজন যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন, যাদের নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের নেতৃত্বে মব সন্ত্রাস চলেছে সারা বাংলাদেশ জুড়ে, সেই অনলাইন অ্যাক্টিভিটিস যারা রয়েছেন, যেমন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সহ বেশ কয়েকজন ইতিমধ্যেই ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন যে শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে দেশে ফিরতে যাচ্ছেন। সে কারণেই কি এই বৈঠক, শেখ হাসিনাকে কিভাবে ঠেকানো যায়? এদিকে আমরা দেখতে পেয়েছি গতকালকেই মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থা এবং ভারতের পুশ ইন প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আপনি কি মনে করছেন, তারা কি বিএনপি কি সত্যি এই শেখ হাসিনা ইস্যুতে ভয় পেয়ে এই যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন? আবার এখানে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি তারা 5 আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। একই সঙ্গে তিনি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানের বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। শরিক নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ধৈর্য ধারণের বিকল্প নেই। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও তা বিভেদের কারণ হওয়া উচিত নয়। একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম, অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়। নাম বলতে চাই না, তবে গুপ্ত শব্দটি ব্যবহার করলেই মানুষ তাদেরকে চিনে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি। আমরা তাদের অনেক খুঁজেছি, কিন্তু 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ওই গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে দেশের মানুষের আস্থা ধরে রাখতে এসব গুপ্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোই স্বৈরাচারের সময় জনগণের সামনে সংস্কারের রূপরেখা উপস্থাপন করেছিল। তার দাবি, জনগণের এই 31 দফার পক্ষেই রায় দিয়েছে এবং এটি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। তিনি বলেন, 31 দফা আমরা সবাই মিলে প্রণয়ন করছি, তাই এই বাস্তবায়নের সমমাননা রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের রাজনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতের অবস্থা ভঙ্গুর ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সীমাবদ্ধতার মধ্যেও মানুষের স্বস্তি ফেরাতে কাজ করেছে। শতভাগ সফল না হলেও জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে বলেও তিনি দাবি করেন। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে যমুনায় পৌঁছেন প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় জাতীয় পার্টির কাজী জাফর এবং চেয়ারম্যান মুস্তাফা কামাল হায়দার এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামা ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম সহ বিভিন্ন শরিক দলের নেতারাও অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, তবে প্রধানমন্ত্রী বিভিন্ন শরিক দলের নেতাদের সঙ্গে একই টেবিলে নৈশভোজে অংশ নেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।